ক্রিসমাস উপলক্ষে ফ্রিজ এবং মেরি তাদের উপহারগুলি প্যাক করার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ দরজায় কড়া নাড়ল, হাতে একগুচ্ছ উপহার ছিল তাদের চাচা। বাচ্চারা তাকে দেখে খুব খুশি হয়েছিল। তারপরে তারা উপহারগুলি আনপ্যাক করতে শুরু করে। মেরি অভিনব পুতুল, খেলনা, খাবার এবং একটি সুন্দর সিল্কের পোশাক পেয়েছিলেন। ফ্রেড যা চেয়েছিল তা পেয়েছিল, একটি দুর্দান্ত ঘোড়া এবং একটি মাউসকিং। মেরি খেয়াল করলেন গাছের নিচে একজন সৈনিক রয়েছেন। এটি ছিল নটক্র্যাকার, খুব সুন্দরভাবে বাদাম সংকুচিত করার জন্য ডিজাইন করা হয়েছিল। মেয়েটি সত্যিই এটি পছন্দ করেছে, তবে ফ্রিজ বলেছিলেন এটি তার উপহার এবং এটি তার বোনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলেন। বাচ্চারা এতক্ষণ নিউট্র্যাকারকে প্রসারিত করেছিল যে তারা তার হাতটি ছিঁড়ে ফেলেছে। ভাঙা খেলনা ছেলেটির জন্য অপ্রয়োজনীয় হয়ে উঠল। মেরি খুব বিরক্ত হয়ে কান্নায় ফেটে গেল। তবে আমার চাচা সৈনিককে মেরামত করতে পেরেছিলেন। মেয়েটি খুশি হয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল। দিনটি খুব ব্যস্ত ছিল, তাই তিনি শীঘ্রই ক্লান্ত হয়ে পড়লেন এবং ঠিক গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুমের সময় মেরি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। তারা মাউস ফাস্ট মত ছিল। মেয়েটি চোখ খুলল। বাড়ির জিনিসগুলি তাদের চেয়ে অনেক বড় মনে হয়েছিল এবং যে গাছের নিচে সে ঘুমিয়েছিল সে গাছটি একেবারে বিশাল আকার ধারণ করেছিল। মেরি বুঝতে পেরেছিলেন যে এটি যে বস্তুগুলি বৃদ্ধি পেয়েছিল তা নয়, বরং সে হ্রাস পেয়েছিল। হঠাৎ তার সেনাবাহিনী নিয়ে মাউস কিং অবাক হওয়া মেয়েটির চোখের সামনে উপস্থিত হল। মেরি খুব ভীতু হয়ে পালাতে চাইলেন, কিন্তু বিশাল ইঁদুর তাকে থামিয়ে দিয়েছিল এবং তারপরে একটি অলৌকিক ঘটনা ঘটল। নিউট্র্যাকার তার পায়ে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে ধরল। তারা তৎক্ষণাৎ বইয়ের শেলফে গাছটি উপরে উঠেছিল এবং এটি ফ্রেডজের খেলনাগুলিতে পড়ছে। চীনের সৈন্যদের পুরো সংগ্রহ ছিল। নিউট্র্যাকার সাহায্যের জন্য ডেকেছিল। সৈন্যরা সঙ্গে সঙ্গে তাদের পায়ে ঝাঁপিয়ে পড়ে তার পিছনে দৌড়ে গেল। নটক্র্যাকার সেনাবাহিনীর কমান্ড গ্রহণ করলেন এবং সৈন্যরা মাউস রাজার সেনাবাহিনীর সাথে লড়াই করতে লাগলো। খেলনা এবং ইঁদুরগুলির মধ্যে লড়াই ছিল মারাত্মক, তবে দুর্ভাগ্যক্রমে অনেকগুলি ইঁদুর ছিল এবং নিউট্র্যাকার বাহিনী পরাজয়ের শিকার হতে শুরু করে। মেরি এটি দেখে তার লুকানোর জায়গা থেকে দৌড়ে গেল। সে তার জুতোটি মাউসকিংয়ের দিকে ছুঁড়ে মারল এবং তাকে সরাসরি মাথায় আঘাত করল এবং সে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। বাকি ইঁদুররা বুঝতে পেরেছিল যে যুদ্ধটি হেরে গেছে এবং সমস্ত দিক থেকে পালিয়ে গেছে। মেরি ছুটে গিয়েছিলেন নটক্র্যাকারের কাছে, তবে তিনি অচেতন হয়ে পড়েছিলেন কারণ মাউসকিং তাকে খারাপভাবে আহত করেছিলেন। মেয়েটি ভেবেছিল যে সে মারা গেছে এবং কাঁদতে শুরু করে এবং হঠাৎ মেরির পিছনে একটি সুন্দর পরী হাজির। সে মেয়েটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। তার লাঠির একটি তরঙ্গ দিয়ে তিনি নিউট্র্যাকারকে পুনরুদ্ধার করলেন। তার দণ্ডের দ্বিতীয় তরঙ্গ দিয়ে পরী সৈনিকটিকে একটি সুদর্শন রাজপুত্রে পরিণত করেছিল। মেরি এবং নটক্র্যাকার একে অপরের দিকে প্রেমময় চোখে তাকিয়েছিল এবং তাদের চোখ বন্ধ করতে পারেনি। তৃতীয়বারের মতো তার লাঠির ওয়েবহুইল নিয়ে পরী প্রেমিক যুগলকে মিষ্টির রাজ্যে নিয়ে গিয়েছিল। সেখানকার গাছগুলি মিছরি দিয়ে তৈরি হয়েছিল এবং ফুলগুলি মার্বেল দিয়ে তৈরি হয়েছিল। এটি একটি দুর্দান্ত জায়গা ছিল। মরিয়ম আনন্দে এক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করল এবং হঠাৎ তিনি তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেলেন, যিনি তাকে নাম দিয়ে ডাকেন। চোখ খুলতেই মেয়েটি তার মাকে দেখেছিল, যে তাকে বিভ্রান্তিতে দেখছিল। মেরিও বুঝতে পারছিল না কি হচ্ছে। মেয়েটি তার দুর্দান্ত যাত্রার কথা জানিয়েছিল, তবে তার মা কেবল মিষ্টি হাসলেন। তারপরে মেরি তার বাহুতে পিউটার নিউট্র্যাকারকে দেখতে পেলেন এবং তারপরে তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সারা রাত ধরে গাছের নিচে শুয়েছিলেন এবং তার যা কিছু ঘটেছিল তা কেবল একটি প্রাণবন্ত স্বপ্ন। কয়েক বছর পরে তাদের গডফাদারের ভাতিজা মেরি এবং ফ্রেডকে দেখতে এসেছিল। ঘরে এন্টার করতেই মেয়েটি প্রায় অবাক হয়ে মেঝেতে পড়ে গেল। ছেলেটি দুটি ফোঁটা জলের মতো নটক্র্যাকারের মতো লাগছিল। তিনি প্রথম দর্শনেও মেরিকে পছন্দ করেছিলেন। কিছু সময়ের পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয় এবং মিষ্টির জাদু রাজ্যের চেয়ে খারাপ আর বাঁচেনি। অনেক দিন আগে গরিব মানুষ আলী বাবা তার স্ত্রী জেনবকে নিয়ে একটি পূর্ব প্রাচ্যের দেশে বাস করতেন। তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। সে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করেছিল। একবার কাজ করার সময় আলী বাবা লক্ষ্য করলেন যে ঘোড়সওয়ারের একটি পুরো বিচ্ছিন্নতা তার দিকে ঝাঁপিয়ে পড়েছে। ভয়ে ভয়ে তিনি একটি গাছে উঠে পাতায় লুকিয়েছিলেন। চালকরা একটি গাছের নিচে থামল এবং ঘোড়াগুলি থেকে সোনায় ভরা বস্তাগুলি সরিয়ে ফেলল। তাদের মধ্যে ঠিক 40
40 জন ছিলেন। নেতৃত্ব ছিলেন একচক্ষু অধ্যাপক হাসান। আলী বাবা তৎক্ষণাৎ অনুমান করেছিলেন যে এরা ডাকাত যারা তাদের শিকার নিয়ে ফিরে এসেছিল। আলী বাবা যখন আতঙ্কের সাথে কাঁপছিলেন, সেই সময় রাজ্যপালটি নিকটবর্তী একটি শৈলীর নিকটে গেল এবং ফিসফিস করে বলল, হঠাৎ একটি অপ্রতিরোধ্য লোহার দরজা, ঘাস দিয়ে ওভারগ্রাউন্ড, শিলা খোলা, ডাকাতরা গুহায় প্রবেশ করে, সেখানে চুরি হওয়া সমস্ত স্বর্ণ লুকিয়ে রাখে, খালি ব্যাগগুলি নিয়ে জঙ্গলে চড়ে, কোনো ডাকাত নেই তা নিশ্চিত করার পরে আলী বাবা গাছ থেকে নেমে আসেন। তিনি গোপন দরজায় গিয়ে সর্দার কাছ থেকে যে বানান শুনেছিলেন তা ফিসফিস করে বললেন, দরজা খোলা। উড়ে আলী বাবা স্বর্ণ, রৌপ্য, দামি কাপড় এবং হিরে পূর্ণ একটি বিশাল গুহা দেখলেন। আলী বাবা আশেপাশে তাকালেন, তাড়াতাড়ি দুটি ব্যাগ সোনা ধরলেন, গাধাটির উপর চাপিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন। স্ত্রীর কাছে ফিরে আলী বাবা তাকে সোনার বস্তা দেখালেন। সম্পদ দেখে খুশি হয়ে তারা মুদ্রা গণনা শুরু করে, কিন্তু দম্পতি সফল হননি, কারণ এখানে প্রচুর কয়েন ছিল। অর্থটি একটি বিশেষ কাপ দিয়ে পরিমাপ করা উচিত ছিল, তবে দরিদ্র আলী বাবা তা পাননি। তখন জয়নব আলী বাবার ধনী ভাই কাশিমের কাছ থেকে কাপ নেওয়ার সিদ্ধান্ত নিল। কৌতূহল নিয়ে নিজেই জ্বলে উঠল কাশিম। ভিক্ষুক আলী বাবার কেন সোনার জন্য একটি পরিমাপের কাপ প্রয়োজন তা তিনি বুঝতে পারেননি। অতএব স্বামীরা কি পরিমাণে পরিমাপ করবেন তা নির্ধারণ করতে তিনি মধুর সাথে বাটির নিচের অংশটি ঘ্রাণ নিলেন। আলী বাবা বাটিটি ফিরিয়ে দিলে কাশিম লক্ষ্য করলেন সোনার কয়েন নিচে মধুতে আটকে গেছে। তিনি বুঝতে পারলেন যে আলী বাবা তার কাছ থেকে সম্পদ আড়াল করছেন। তারপরে কাশিম তার ভাইয়ের কাছে এসে হুমকি দিয়েছিল যে আলী বাবা পুরো সত্যটি না বললে তার সম্পর্কে বাদশাকে জানাতে হবে। ভীতু আলী বাবা কাসিমকে ডাকাত, গুহা এমনকি গোপন দরজা খুলে মন্ত্র সম্পর্কে বলেছিলেন। সকালে কাশিম 10টি গাধা নিয়ে গুহার দিকে রওনা হল। একটি স্পেল কাস্ট করার পরে সে ভিতরে গেল। ক্যাশের অখণ্ড সম্পদ কাশিমের মাথা ঘুরিয়ে দেয়। তিনি দীর্ঘ সময় সোনার ও মূল্যবান পাথরের মধ্যে নাচলেন এবং তার ব্যাগগুলি মুদ্রায় ভরেছিলেন। হঠাৎ দরজার বাইরে খোলসের আওয়াজ শোনা গেল। ডাকাতরা ফিরে এসেছে। কাশিম বস্তা সোনার আড়ালে লুকানোর চেষ্টা করলেও ডাকাতরা তাকে খুঁজে বেঁধে এবং অপহরণ করে। একচক্ষু রাজ্য তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিল যে গুহায় থাকা ক্যাশের সম্পর্কে কাশিম একমাত্র জানেন না। তারপরে ডাকাতটি শহরে গিয়ে জানতে পারল যে একটি নির্দিষ্ট আলী বাবা আগে দরিদ্র ছিলেন এবং এখন হঠাৎ ধনী হয়ে উঠছেন। আতামান আলী বাবাকে বাড়ির পিছু নিয়েছিল এবং রাতে এসে প্রতিশোধ নেওয়ার জন্য একটি কালো ক্রস দিয়ে তার দরজাটি চিহ্নিত করেছিল। সন্ধ্যা নাগাদ আলী বাবার স্ত্রী গাধার জলে বাগানে গেলেন। তিনি ক্রসটি দেখে তাৎক্ষণিক বুঝতে পারলেন যে এই চিহ্নটি ভালো নয়। তারপরে তিনি পাশের সমস্ত বাড়িতে একই ক্রসগুলি আঁকেন। রাতে ডাকাতরা ফিরে এসে দেখল যে সমস্ত দরজা একটি কালো ক্রস দিয়ে চিহ্নিত ছিল। তারা আলী বাবার বাড়ি খুঁজে পায়নি, তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পরের দিন নেতা গাধার উপরে 40টি বড় জগ ঝুলিয়ে তাদের মধ্যে ছিনতাইকারীদের লুকিয়ে রাখেন এবং শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন। বাজারে তিনি মাখন বিক্রি করার ভান করেছিলেন এবং তিনি নিজেই আবার আলী বাবাকে সন্ধান করেছিলেন। অন্ধকার হয়ে গেলে সর্দার আলী বাবার বাড়ির দিকে ছিটকে গেল। ডাকাতটি রাত কাটাতে বলেছিল এবং তার বিনিময়ে 40টি বড় বড় জগল তেল উপস্থাপনের প্রস্তাব দেয়, আর আলী বাবা রাজি হয়ে গেল। তিনি সৌম্যরূপে রাজ্যপালকে গ্রহণ করেছিলেন, এমনকি গাধার উঠোনে প্রবেশের অনুমতিও দিয়েছিলেন। অতিথির জন্য রাতের খাবার প্রস্তুত করার সময় আলী বাবার স্ত্রী খেয়াল করলেন যে তারা কেবল মাখন ফুরিয়েছে। তারপরে সে উঠানের বাইরে গিয়ে তাদের অতিথি যে তেল নিয়ে এসেছিল তা নিতে উঠল, কিন্তু হঠাৎ জাগগুলিতে ডাকাতদের গন্ডগোল ও ফিসফিস। তখন জয়নব রান্নাঘরের দিকে ছুটে গেল, 1 কাপ ফুটন্ত জল ধরল এবং একজন ডাকাতকে পোড় এলে দিল। সে ভয় পেয়ে গেল, চিৎকার করল, লাফিয়ে উঠল এবং দৌড়ে গেল পাহাড়ের দিকে। পুরো বিচ্ছিন্নতা ভয়ে তার পিছনে ছুটল। তিনিও শিগগিরই অনাবৃত হয়ে যাবেন বুঝতে পেরে রাজ্যপাল বাড়ি থেকে দৌড়ে গেল এবং কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে গেল। এবং আলী বাবা এবং তার স্ত্রী সুখীভাবে জীবনযাপন করেছিলেন এবং ডাকাতরা আর ফিরে আসেনি।